দ্বিতীয় ভাগ, খোঁজ। ডায়েরিটা বন্ধ করে প্রায় 10 মিনিট চুপ করে বসে রইলাম। গত কয়েকদিন এই অংশটা অন্তত 20 বার পড়েছে, তাও সমস্ত ব্যাপারটা আমার মাথায় ঢোকে। আমার মা স্কিজোফ্রেনিয়া ছিলেন, তার সাক্ষী আমি নিজে। যে বিপুল পরিমাণ পাঠক এত বছর ধরে তার লেখার কদর করেছে, প্রকাশিত হবার সাথে সাথে লাফিয়ে পড়ে তার বই কিনেছে, তারা হয়তো ভাবতেও পারবে না তাদের প্রিয় লেখিকা তার অল্প বয়সে লেখা ডায়েরির পাতায় প্রকাশিত হবার সাথে সাথে লাফিয়ে পড়া তার বই কিনেছে। তারা হয়তো ভাবতেও পারবে না তাদের প্রিয় লেখিকা তার অল্প বয়সে লেখা ডায়েরির পাতায় লিখে গেছেন এক অদ্ভুত সাহিত্য বললাম কারণ তাছাড়া এই লেখার অন্য কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এটা যদি বাস্তব হয় তাহলে 1 সপ্তাহ হলো লেখিকা কুসুমিকা চৌধুরী মারা গেছে। সেই সময়টা আমি এখানে ছিলাম না। শুনেছি মা নাকি বেশ কয়েকবার আমাকে দেখতে চেয়েছিলেন। লন্ডনে ফ্লাইটে অসুবিধা থাকায় আমার এসে পৌঁছানোর আগেই সব শেষ। কলকাতায় পৌঁছতে দেখলাম বাড়ির সামনে লোকজনের ভিড়, প্রেস, মিডিয়া, সাংবাদিক আর শোকার্ত সহকর্মীদের ভিড় ঠেলে মৃতদেহের সামনে এসে পড়লাম। বিগত 2 বছরে মায়ের সাথে আমার তেমন যোগাযোগ হয়নি, তাও বিছানার ওপর শায়িত দেহটা যেন আমার বহুদিনের চেনা। তার ঠিক পাশেই পড়ে আছে একটা পুরনো ডায়েরি। লেখালেখির ব্যস্ততার মধ্যেও এই অভ্যাসটা থেকে গেছে, তবে মায়ের কোনো ডায়েরি আজ অব্দি পড়ার সুযোগ হয়নি। সারাদিনের কাজ শেষ করে লেখার ঘরে ঢুকে তিনি ডায়েরি লিখতেন। ছোটবেলায় আমি মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে দেখতাম। বিছানায় আধশোয়া হয়ে এক মনে একটানা লিখেছেন। জিজ্ঞেস করলে বলতেন, অন্য লেখা ভেবেচিন্তে বানিয়ে লিখতে হয়, কিন্তু ডায়েরির বেলা সেটা করতে গেলেই মুশকিল। যা মনে আছে তাই। আজ কিন্তু তার মৃতদেহের পাশে ডায়েরিটা পড়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। সেটা যে নতুন নয় তা তার বইয়ের মরাটা দেখলেই বোঝা যায়। মৃত্যুর আগে মা যে কেন একটা পুরনো ডায়েরি এই ঘরে নিয়ে এসে শুয়েছিলেন সেটা বুঝলাম না। পরে অবশ্য শুনেছিলাম মা নাকি সেটা আমাকে দিতে চেয়েছিলেন। প্রথমে আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিইনি। 1 সপ্তাহ হলো সেটা আমার ডেস্কেই পড়েছে। গত পরশু লোকজন নিমন্ত্রণ ছেড়ে বাড়ি ফিরে হঠাৎ মনে হলো ডায়েরিটা পড়ে দেখা যায়। প্রথম থেকে পাতার পর পাতা একঘেয়ে বর্ণনা, কিশোরী মেয়ের অলিক কল্পনা, কখনো স্মৃতির রোমান্থন। পড়তে অবশ্য আমার খারাপ লাগছিল না। নিজের মায়ের ছেলেবেলার কথা জানতে কার না ভালো লাগে। 19 বছর বয়সে মা বাড়ি বদল করে। চৌধুরীদের জমিদারি ভাগাভাগি হতে মায়ের ভাগে পড়লো পুরনো জমিদার বাড়িটা। মা সেখানে গিয়ে থাকতে লাগলেন। ডায়েরিতে তারপর থেকেই শুরু হচ্ছে এই আজগুবি উপাখ্যান। তাতে শেষ পর্যন্ত বোঝা যায় যে 14ই শ্রাবণের রাতে মা বাড়ির সামনের বাগান কুপিয়ে একটা কফিনের ঢাকনা খুলে নিচে কিছু দেখার চেষ্টা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 14ই শ্রাবণের পর আবার ডায়েরি লেখা হচ্ছে 2রা ভাদ্র তারিখে। সেখানে কিন্তু কফিন, খুপড়ি বা সন্ধ্যামণি দত্ত সম্পর্কে একটিও লাইন লেখা নেই। মা যেন সমস্ত ব্যাপারটা সির্ফ ভুলে গেছেন। অথচ দুটো লেখা যে একই ব্যক্তির, তা হাতের লেখা আর লেখার নিচে মায়ের সই দেখেই বোঝা যায়। তাহলে হলোটা কি? যে ঘটনা তাকে এত ভাবিয়ে তুলেছিল, যার শেষ দেখতে তিনি একা হাতে মাটি কুপিয়ে পুরনো কফিন পর্যন্ত তুলে আনতে চেয়েছিলেন, সেই ঘটনার শেষটাই তিনি লিখতে ভুলে গেলেন। লেখাটা যতবার পড়েছি একটা অমানসিক কৌতূহল আমাকে চেপে ধরেছে। মৃত্যুর আগে মা ডায়েরিটা আমাকে দিয়ে যেতে চেয়েছিলেন কেন? তবে কি কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে? আমাকে কি সেই কাজের ভার দিয়ে গেলেন তিনি? হুগলি জেলার এক প্রান্তে পুরনো চৌধুরী বাড়িটা অবশ্য এখনো আছে। বছর 20 আগে একবার সেটা রেনোভেশন করা হয়েছে। একবার ইচ্ছা হলো বাড়িটা গিয়ে দেখে আসি। বাগানের উত্তর দিকে বিরাট গাছগুলো নিচে সেই কফিনটা কি এখনো আছে? তার নিচের খুপড়িতে যা রাখা আছে সেটা কি? যত ভাবছি আমার দম বন্ধ হয়ে আসছে। অবশ্য তার পাশাপাশি একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ডায়েরিতে লেখা ঘটনাগুলো সত্যি ঘটেছিল কিনা। এমনিতে মা একটু কল্পনা প্রবণ হতে পারে, কয়েকদিনের জন্য একটা পাগলামি ভর করেছিল তার মাথা। সেটা খতিয়ে দেখারও একটা উপায় আছে। ডায়েরিতে বেশ কয়েকবার মুকুন্দ কাকার কথা বলা হয়েছে। তিনি এখনো জীবিত এবং আমার সঙ্গে বেশ আলাপও আছে। বয়স অবশ্য প্রায় 75-এর কাছাকাছি। তাও কিছু কথা যদি তার থেকে জানা যায়, কথাটা মনে হতেই চেয়ার ছেড়ে উঠে পড়লাম। টেবিলের একধারে পড়েছিল ল্যান্ডফোনটা। রিসিভারটা তুলে নিয়ে নম্বর ডায়াল করলাম। ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের গলা শোনা গেল। হ্যালো, কে বলছেন? আমি ছোটকু মামা বলছি। আচ্ছা দাঁড়াও
দিচ্ছি। মিনি ফোনটা নামিয়ে রেখে ঘরের ভিতরে ঢুকতে গেল। আমার বুকটা দুরু করতে লাগলো। একটু পরে উপাস থেকে মুকুন্দদার গলা শোনা গেল, ভাঙা গলা। কুসুকে সেই ছোট থেকে দেখছি, আমি থাকতে থাকতে চলে গেল। আচ্ছা, জমিদার বাড়িতে তুমি কতদিন কাজ করেছিলে কাকা? তোমার মা যতদিন ছিলেন, মানে ধরো বছর 5। প্রশ্নটা ঠিক কিভাবে করব বুঝতে পারছিলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি নিজেই প্রশ্ন করলেন, কিছু জানতে চাও ছোটু? এই আর কি, এই 5 বছর মাকে দেখে অন্যরকম কিছু মনে হয়েছে কাকা? অন্যরকম মানে? মানে এই ধরুন কোনো পাগলামি বা কোনো অদ্ভুত আচরণ। এসব তুমি কি বলছো ছোটু? দেখেননি? না। বুঝলাম মুকুন্দ কাকার গলাটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তাকে এই নিয়ে বেশি প্রশ্ন করা ঠিক হবে না। আমি ফোনটা রেখে দিলাম। কালকে দিনটা ভাববো, বাকি বিষয়গুলো পরে দেখতে হবে। তাতেও কিছু না পাওয়া গেলে আমাকে ফিরে যেতে হবে ডায়েরির ঘটনাগুলোর শিকড়ে। মাটি খুঁড়ে হাতড়াতে হবে ঐতিহাসের নিষিদ্ধ অন্ধকূপ। অজানা আশঙ্কায় আর কৌতূহলে আমার শরীরটা আবার শিউরে উঠল। 3য় ভাগ, পুরনো কফিন। সকালবেলা কি একটা জানোয়ারের ডাকে ঘুমটা ভেঙে গেল। এমনিতে বিদেশে থাকতে আমার কাজের চাপে ভালো ঘুম হতো না। কলকাতায় ফিরেও সারাদিন উত্তেজনায় রাতে ঘুম আসতো না। শরীরে অনেক দিনের ক্লান্তি জমেছিল। এই প্রত্যন্ত গ্রামের বাড়িতে প্রথম রাতটা এত গভীর ঘুম হবে ভাবতেই পারিনি। এখানকার জল হাওয়াতে ম্যাজিক আছে। একটু দূরে একটা কম পয়সার ভাতের হোটেল আছে। কাল রাতে এসে সেখানেই খেয়েছিলাম। একটা মজার ব্যাপার হলো, এখানে সবাই আমাকে আগে থেকেই চেনে। নিজে নামে নয়, কুসুর ছেলে হিসাবে। একে তো এই গ্রামের মেয়ে, তার উপর আবার বড় লেখিকা। কয়েকজন তো আমাকে জিজ্ঞেসই করে বসলেন, আমিও লেখালেখি করি নাকি। বলতেই হলো, সাহিত্য আর আমার অবস্থান একে অপরের থেকে শতাধিক মাইল দূরে। বাংলাটা আমার ভালো আসে, কারণ বিদেশেও আমার বেশিরভাগ বন্ধুই বাঙালি। কিন্তু তা বলে কাজকর্ম ফেলে রাত দিন কলম পেশা আমার পক্ষে সম্ভব না। রাতে এসেছিলাম বলে বাগানটা ভালো করে দেখা হয়নি। আজ সকালে দোতলার জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেটা দেখার চেষ্টা করলাম। বছর 10 আগে এখানে একবার এসেছিলাম, তার থেকে বেশি কিছু পাল্টায়নি। তবে গাছপালা অধিকাংশই শুকিয়ে গেছে। একজন কেয়ারটেকার আছে বাড়িটা দেখাশোনার জন্য। গাছের দেখভাল হয়তো সে করে না। মাকে বলেছিলাম বাড়িটা অন্তত ভাড়া দিতে, মা কিছুতেই রাজি হয়নি। বাগানের একদিকে বুনো গাছের জঙ্গলটা এখনো আছে। জানলায় দাঁড়িয়ে আমার কেন যেন নস্টালজিক লাগলো। বছর 50 আগে হয়তো আমার মাও এভাবে ওই জানলায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতো বাগানের দিকে। হঠাৎ কি মনে হতে আমি পিছন ফিরে তাকালাম, তারপর নিজের মনেই হেসে ফেললাম। না, পর্দাটা নড়ছে না। ব্যাপারটা ভাবতেই এতদিনের চিন্তাগুলো আবার আমার মাথায় ভর করলো। সেই বাচ্চা মেয়েটার কি হলো? কিভাবে মারা গেছিল সে? তার আত্মা কি এখনো মুক্তি পেয়েছে, নাকি এই বাড়িরই কোথাও এখনো নুপুর পরে দৌড়ে বেড়ায় সে? আমি ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলাম। কোনো শব্দ নেই। আমার ইচ্ছে করলো এখনই কোদাল নিয়ে খুঁড়তে শুরু করি এই বুনো গাছের জঙ্গলের মাঝখানটা। কিন্তু না, গ্রামের লোকজন দেখলে কিছু ভাবতে পারে। রাত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। এখন বরঞ্চ একবার জায়গাটা দেখে আসা যেতে পারে। মুখ চোখ ধুয়ে আমি নিচে নেমে এলাম। অ্যালার্মের শব্দে তন্দ্রাটা ভেঙে গেল। রাতে ঘুমিয়ে পড়ার ভয়ে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আমার আসেনি। বিছানার এক পাশে মাথাটা একটু ঢুলে পড়েছিল। ঘড়ির শব্দে আমি উঠে বসলাম। রাত 2:30। এতক্ষণে গ্রামের লোকজন ঘুমিয়ে কাদা। আমি বাইরে গেলেও কেউ আমাকে দেখতে পাবে না। অবশ্য দেখতে পেলেও আমার কাজ তাতে আটকাবে না। আমার পৈতৃক ভিটের মাটি আমি কোপালে কার কি তাতে? কোদালটা ঘরের এক পাশে রাখা। মোটামুটি হাত 5 মাটি কোপালেই লোহার কফিনটা পাওয়া যায়। জানলা দিয়ে বাইরে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার। জানলার এক কোণে রূপোলি চাঁদের একটা কোণা দেখা যাচ্ছে।
যাচ্ছে, তারাগুলোর দেখা নেই। এই গ্রামে এত বড় বাড়ি আর নেই, তাই জানলায় দাঁড়ালে সমস্ত দিগন্ত রেখাটা চোখে পড়ে। মনে মনে একবার ভাবলাম, কি থাকতে পারে খুপড়িটায়? টাকা পয়সা থাকলে হয়তো খানিকটা হতাশই হব, ও জিনিসটার অভাব নেই আমার। ডায়েরিটা পড়ে কিন্তু মনে হয় না কফিনের ভিতর এত খেলো কিছু থাকবে বলে। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, আলমারির পাশ থেকে তুলে নিলাম কোদাল, হাতে নিলাম একটা টর্চ। বহু বছর আগে আমার মায়ের হাতে এই দুটো জিনিসই ছিল। আত্মা কি সত্যিই আছে? মৃত্যুর পরের অবস্থা কি? মানব সভ্যতার ইতিহাসে চিরচরিত এই প্রশ্নের উত্তর থেকে আমি আর মাত্র কয়েক মিনিট। সিঁড়ি দিয়ে নামতে নামতে বুঝলাম আমার বুকের ভিতর উত্তেজনার শব্দ ধীরে ধীরে বাড়। সদর দরজা খুলে বাইরে এলাম। বেশ ঠান্ডা একটা হাওয়া দিক, ঝিঝির একটানা একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অন্ধকারের চাদরের মাঝে মাঝে একটা দুটো জোনাকির আলোয় চারপাশটা আরো মায়াবী লাগ। ঘাসের উপর দিয়ে আমি এগিয়ে গেলাম। ঠিক কেন জায়গায় ঘুরতে হবে তার একটা আন্দাজ করে গেছি সকালে। ঝোপঝাড় ভেঙে খানিকটা এগিয়ে গেলাম। পায়ে গামবুট আছে বলে অন্ধকারে কোনটা কাঁটা গাছ বোঝার উপায় নেই। এই পরিত্যক্ত গাছ আর 5 হাত মাটির তলায় কতটা শতাব্দীর অলৌকিক ইতিহাস লুকিয়ে আছে তা কল্পনাও করা যায় না। মাঝখানটায় এসে দাঁড়িয়ে দুহাত দিয়ে মাটির খানিকটা অংশ পরিষ্কার করে নিলাম। উপরে তাকিয়ে অন্ধকার আকাশটা দেখতে পেলাম। গাছপালার ডালগুলো যেন ইচ্ছে মতো ছিন্ন ভিন্ন করছে। সে মহাবিশ্ব সৃষ্টির প্রথম রাতেও হয়তো এমনই দেখাতো আকাশটা, কিন্তু দেখতো কে? প্রায় 1.5 হাত মাটি কোপানোর পর আমি খুব ক্লান্ত লাগলো। মনে হলো সবকিছু আবার আগের মতো করে ফিরিয়ে যায়। শুধু ক্লান্তি নয়, কেমন যেন ভয়ও লাগছে। গলার কাজটা কে এসেছে, অথচ জল আনতেও ভুলে গেছি। আচ্ছা, যদি না থাকে, যদি কোনো কফিনই না পাই? আমার হৃৎপিণ্ডটা উত্তেজনা স্থির হয়ে আছে। তাও কেন জানি না মনের কোন গভীরকে যেন বলে উঠলো, কফিনটা না পাওয়া গেলেই ভালো। কথাটা মাথায় আসতে আমি নিজেকে ভর্ৎসনা করলাম। আমার মায়ের শেষ ইচ্ছে, আর আমি কিনা তাতেই ভয় পাচ্ছি। ছি ছি। কোদালটা শক্ত করে ধরে কোপ দিতে লাগলাম। যে ভাবেই হোক অন্তত 6 হাত কাটার আগে আমি থামবো না। কতক্ষণ পরে জানি না কিসে যেন একটা কোদাল আটকে গেল। নরম মাটি নয়, শক্ত কিছু। আমি ঘরমাক্ত শরীরে একবার লাফিয়ে আছে, কফিন আছে, অর্থাৎ ডায়েরির বয়ান মিথ্যে নয়। কোদালটা ছুঁড়ে ফেলে নিচে নেমে 2 হাত দিয়ে মাটি সরাতে লাগলাম। আমার মধ্যে কেমন যেন একটা পাগলামি ভর করেছে। খানিকটা মাটি সরাতে কফিনের ডালাতে হাত লাগলো। শক্ত লোহার কফিন। উঠে দাঁড়িয়ে তার উপর আলো ফেললাম। হাত দুটো যন্ত্রণায় ছিঁড়ে পড়তে চাইছে, তাও শক্ত করে ধরলাম টর্চটা। ঠান্ডা লোহার ডালাটা জায়গায় জায়গায় ক্ষয়ে গেছে। মাথার দিকে ছোট্ট একটা হাতল দেখা যাচ্ছে, কিন্তু এরকম হাতল তো কফিনে থাকে না। যাই হোক, আমি বেশি ভাবলাম না। একটু আগের আশঙ্কাটা মুছে গিয়ে মনের ভিতর এখন কেমন যেন উন্মাদনা জেগে উঠে। টর্চটা পাশে রেখে 2 হাতে হাতলটা ধরে টান দিলাম। প্রথমে মনে হলো একটা কয়েকশো কেজির পাথরকে টেনে তুলছি। হাতটা ছেড়ে বড় করে নিঃশ্বাস নিয়ে আবার টান দিলাম। বিকট শব্দে করে খানিকটা উঠে এলো ডালাটা। শরীরের সমস্ত জোর একত্র করে ফেলে সরিয়ে ফেললাম সেটাকে। কফিনের ভেতরটা অন্ধকার, টর্চের আলো না ফেললে ভালো করে দেখা যাবে না, কিন্তু বুঝতে পারছি ভেতরে শোয়ানো আছে একটা কঙ্কাল। কিছু যেন একটা গন্ডগোল লাগছে। এরকম তো হওয়ার নয়। টর্চটা হাতে নিয়ে আলোটা আমি খোলা কফিনের উপর ফেললাম। কিন্তু এ কি? এটা তো কোনো বাচ্চা মেয়ের কঙ্কাল নয়। লম্বায় অন্তত 5 ফুট। তা কি করে হয়? এই শরীরটা যদি সন্ধ্যামণি দত্তর না হয় তাহলে কার? হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তেই আমার কাছে সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে গেল। কঙ্কালটার ডান হাতের আঙুলে খয়েরি হয়ে যাওয়া একটি আংটি। এই আংটি আমার বহুদিনের ছিল। এত বছর ধরে আমার মায়ের আঙুলেও ঠিক এরকমই একটা আংটি দেখে এসেছি। তাহলে যদি আমার হিসাব খুব ভুল না হয়, তাহলে এই কফিনে এতদিন যার মৃতদেহ শোয়ানো ছিল তার নাম কুসুমিকা চৌধুরী। তার মৃত্যু হয় আজ থেকে অন্তত 50 বছর আগে। আর আমি এতদিন যাকে মা বলে জানতাম, সে? আমি মাথাটা চেপে ধরে কফিনের পাশে বসে পড়লাম। সবকিছু আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুনো গাছের শিকড়গুলো এগিয়ে এসে চেপে ধরবে আমার গলা। সবকিছু ছাপিয়ে একটা পুরনো কৌতূহল গ্রাস করলো আমাকে। কফিনের তলার খুপড়িটা দেখা হয়নি। কি আছে ওর ভিতর? কোদলটা হাতে নিয়ে আবার উঠে দাঁড়ালাম।
ভীষণ ভয় লাগছে আমার। মনের ভিতর থেকে কেউ যেন আটকে রাখতে চাইছে আমার হাত দুটো, কিন্তু না, এত দূর এসে ফিরে যাব না। আমাকে জানতেই হবে কি আছে ওর ভিতরে। মনস্থির করে নিলাম। দু হাতে ধরে ভারী কঙ্কালটা সরিয়ে ফেললাম। টর্চের আলো ফেলে দেখলাম একটা বড় চৌকো দাগ। বুঝলাম ওটাই সেই খুপড়িটা। কফিনের ভিতর ঝুঁকে পড়ে চাপ দিতেই সেটা ফাঁক হয়ে গেল। চতুর্থ ভাগ, ফেরা। কলকাতায় ফেরার পর থেকে শরীরটা কেমন চনমনে লাগছে। এই কয়েকটা দিন গ্রামের কাটিয়ে আসা সুফল বোধহয়। এদিকে মায়ের কাজকর্ম সব মিটেছে, অর্থাৎ কটা দিন আর ঝামেলা ঝঞ্ঝাট নেই। অখণ্ড অবসর। এই কদিনে একটা নতুন নেশায় পেয়ে বসেছে আমার, বই পড়া। বাংলা, ইংরেজি, ডিটেকটিভ, প্রেম, ভূত, এমনকি রূপকথা পর্যন্ত পড়েছি। শুধু তাই নয়, ভাবছি নিজেও একটা লিখে ফেলব। লিখলে কিন্তু বেশ হয়। একটা ভালো প্লট খুঁজে বের করতে হবে খালি, তারপর তো খালি কলম পেশা আর কি। গল্পটি অসমাপ্ত। শেষ করার আগেই লেখকের মৃত্যু হয়। যে পাণ্ডুলিপিটি আমরা পেয়েছি তাতে গল্পটির ঠিক নিচে হুগলি জেলার কোনো এক জমিদার বাড়ির ঠিকানা লেখা আছে। কোনো ইচ্ছুক ব্যক্তি যদি ঠিকানাটি সংগ্রহ করতে চায় তাহলে আমাদের সাথে সত্বর যোগাযোগ করুন। ধন্যবাদ। শেষ হলো শায়ক আমানের লেখা মিডনাইট হরর অখণ্ড থেকে গল্প অসমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো, আর আমরা এই গল্প পাঠের বিষয় আর কি কি উন্নত করতে পারি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি আবারও আপনাদের কাছে অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 25 জনের পরিবার সম্পূর্ণ করবার জন্য আপনাদের সকলকে। আমরা আশা রাখবো এরকম ভাবেই আমাদের সাথে সাথে আপনারা থাকবেন। আমাদের আগামী জীবনে আপনারা আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।